বিটিএসের জংকুককে তো আমরা সবাই চিনি, তাই না? কিন্তু তার যে গোল্ডেন মাখনে পরিচয়, তার পেছনের গল্পটা কিন্তু খবরের শিরোনামের চেয়ে অনেক বেশি গভীর। চলুন আজ সেই গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। তো এই যে গোল্ডেন মাখনে নামটা, এর মানে কি? এর মানে হলো এমন একজন যে সবকিছুতেই সেরা। আর ঠিক এই পরিচয়টাই, এই নিখুঁত ভাবমূর্তিটাই তাকে একদম শুরু থেকে দেওয়া হয়েছিল। তো চলুন প্রথমে দেখে নিই কীভাবে এই কিংবদন্তির জন্ম হল, কিভাবে সবাই তাকে এই বহু প্রতিভাসম্পন্ন সুপারস্টার হিসেবেই চিনতে আর বিশ্বাস করতে শুরু করল। দেখুন, মাকনি শব্দটার কোরিয়ান অর্থ হল দলের সবচেয়ে ছোট সদস্য, কিন্তু জংকুকের ক্ষেত্রে এর সাথে জুড়ে দেয়া হল গোল্ডেন, মানে শুধু ছোটই নয়, সবকিছুতে সেরা। আর এই পারফেক্ট হওয়ার ধারণাটাই কিন্তু একসময় তার আসল পরিচয়ের ওপর চেপে বসেছিল। আর সেরা যে সে ছিল তাতে কোনো সন্দেহ নেই। গান বলুন, নাচ বলুন, প্রডিউসিং, ফিল্ম ডিরেক্টিং, এমনকি ছবি আঁকা বা খেলাধুলা, কোনোটাতেই সে কম ছিল না। এই সব কিছু মিলেই তার সব কিছুতে সেরা ইমেজটা তৈরি হয়েছিল। কিন্তু ভাবুন তো একবার, এই সব প্রতিভার পেছনে কতটা চাপ লুকিয়ে থাকতে পারে। আর ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। এই যে সোনার মতো চকচকে একটা ইমেজ, এর আড়ালে তাকে কি মূল্য দিতে হয়েছে, চলুন এবার সেই দিকটা দেখি। একবার ভাবুন, মাত্র ১৩ বছর বয়সে বাড়ি ছেড়ে সিউলে চলে আসা, ১৫ বছর বয়সে দুনিয়াজোড়া খ্যাতির শুরু, আর পুরো কৈশোরটা কেটেছে ক্যামেরার সামনে ৬ জন বড় সদস্যের কাছে মানুষ হতে হতে। মানে তার বেড়ে ওঠাটাই ছিল একটা পারফরম্যান্স, নিজের বলে কোনো কৈশোরী ছিল না। সে নিজেই একবার বলেছিল, আমি বাকি সদস্যদের দিয়ে গড়া একটি পাজেলের টুকরো। কথাটা কতটা গভীর বুঝতে পারছেন? মানে তার নিজের কোনো ব্যক্তিত্বই গড়ে ওঠেনি, সে ছিল তাকে ঘিরে থাকা মানুষগুলোর একটা মিশ্রণ। শুধু তাই নয়, সে এটাও বলেছে, যদি বিটিএসকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমি কে, আমার কি নিজের কোনো রং আছে? ভাবা যায়, নিজের পরিচয় নিয়ে এতটা সংশয়, নিজেকে একটা খালি ক্যানভাসের মতো মনে হতো তার। এই গোল্ডেন হওয়ার প্যারাডক্সটা ঠিক এখানেই, মানে তার কাছে কোনো কিছুতে খারাপ করার বা ভুল করার কোনো সুযোগই ছিল না। এমনও হয়েছে, একটা কনসার্টে সামান্য একটা ভুল হয়েছে, আর সে ব্যাকস্টেজে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, কারণ গোল্ডেন মাকনে তো ভুল করতে পারে না। একজন বিশ্লেষক তার এই কষ্টটাকে খুব অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, জংকুক কখনও একজন সম্পূর্ণ ব্যক্তি হয়ে ওঠার সময়ই পায়নি। কষ্ট পাওয়ার জন্য তার নিজের কোনো সত্তাই তৈরি হয়নি। মানে তার কষ্টটা কোনো একটা ঘটনার জন্য নয়, বরং নিজের একটা আমিকে তৈরি করতে না পারার যন্ত্রণা। তাহলে এই যে একটা শূন্যতা, এই পরিচয় সংকট, এটা থেকে সে বেরোল কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে তার শিল্পে। তার গানই হয়ে উঠল তার স্বীকারোক্তি। কিন্তু প্রশ্ন হল, একজন শিল্পী তার চুরি হয়ে যাওয়া শৈশবকে কিভাবে প্রকাশ করে? কিভাবে সে শিল্পের মাধ্যমে নিজের সেই হারানোর সময়টাকে খুঁজে ফেরে? চলুন দেখি জংকুক কিভাবে সেই কাজটা করেছে। তার একক গান মাই টাইম, এটা যেন তার আত্মজীবনী। গানের কথা যখন সে বলে, আমার জীবনটা সবসময় একটা সিনেমার মতো ছিল, তখন আমরা বুঝি যে সে তার ১৩ বছর বয়স থেকে ক্যামেরার সামনে থাকার কথাই বলছে। বা যখন বলে, মনে হচ্ছে আমি খুব দ্রুত বড় হয়ে গেছি, এটা তো তার হারিয়ে যাওয়া কৈশোরের কথাই, তাই না? আর সবশেষে তার আকুতি, আমি কি কোনোদিন আমার নিজের সময় খুঁজে পাব? এর চেয়ে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে? তো এই শূন্যতাকে স্বীকার করার পরেই শুরু হয় তার আসল যাত্রা, নিজের ক্যানভাসে নিজের ছবি আঁকার পালা। আত্মআবিষ্কারের এই পর্বটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। সে তখন কি করল জানেন? সে এমন সব কাজ করতে শুরু করল যা তাকে তার শরীরের সাথে, বাস্তবতার সাথে জুড়তে সাহায্য করে। যেমন বক্সিং, রান্না করা, ক্যাম্পিং বা ছবি আঁকা। এগুলো তাকে অতিরিক্ত চিন্তা থেকে বের করে এনে বর্তমানে বাঁচতে শেখাচ্ছিল। মানে মাথার ভেতর থেকে বেরিয়ে এসে শরীরে ফেরা। আর তারপর তো আমরা দেখতেই পাচ্ছি তার বদলে যাওয়াটা, তার সোলো অ্যালবাম গোল্ডেন, যেটা তার নিজের সাউন্ডকে তুলে ধরে। ট্যাটু আর পিয়ার্সিংয়ের মাধ্যমে নিজের শরীর আর ইমেজকে নতুন করে তৈরি করা। এমনকি শ্যানেলের মতো ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়া থেকে শুরু করে নিজের আর্ট এক্সিবিশন, সবই তার পরিচয় নির্মাণের একটা ধাপ। সে এখন সত্যি একজন স্বাধীন শিল্পী। তো সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, তাই না? যখন পুরো দুনিয়া আপনার জন্য একটা পরিচয় ঠিক করে দেয়, তারপর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার মানেটা আসলে কি? জংকুকের গল্পটা শুধু একজনের গল্প নয়, এটা আসলে পরিচয়, খ্যাতি আর নিজেকে খুঁজে পাওয়ার এক অসাধারণ জার্নি, যা আমাদের সবাইকে কিছু না কিছু ভাবায়।